হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে এই নেক্সট জেন সার্জন কর্তৃক আয়োজিত এই সার্জারি ওসপি নিয়ে নিয়মিত এই কোর্সে স্বাগতম। আমি ডক্টর অনুজ কান্তি দাস আছি এই কোর্সের ইনস্ট্রাক্টর হিসেবে। আমরা আজকে আলোচনা করব হলো সার্জারি একটা স্টেশন নিয়ে, সেটা হচ্ছে অ্যাপ্লায়েন্সেস। অ্যাপ্লায়েন্সেস হলো এমন কিছু যেটা সার্জারিতে রোগী ভর্তি হওয়ার পর থেকে শুরু করে তার বাড়ি যাওয়া পর্যন্ত যেসব জিনিসপত্র তার গায়ে শরীরে ইন্ট্রোডিউস করানো, সেটা হচ্ছে অ্যাপ্লায়েন্সেস। তাহলে নাকের নল, আইভি ক্যানুলা, ক্যাথেটার, এই সবগুলো অ্যাপ্লায়েন্সের ভিতরে পড়ে। তাহলে চলুন চলে যাওয়া যাক মূল আলোচনায়। মূল আলোচনায় যাওয়ার আগে আমাদের যেটা জিনিস নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছিল তার কিছু ডেফিনেশন নিয়ে, যে স্টেরিলাইজেশন জিনিসটা কি। তাহলে স্টেরিলাইজেশনটা হলো যে একটা প্রক্রিয়া, একটা মেথড, যে মেথডে আমরা যে কোনো মাইক্রো অর্গানিজম থেকে, মানে যে কোনো মেটেরিয়াল থেকে, ইনস্ট্রুমেন্ট থেকে, অ্যাপ্লায়েন্সেস থেকে, যে কোনো কিছু থেকে, ইভেন ফ্লোর, অপারেশন টেবিল, অপারেশন লাইট, এভরিহোয়ার থেকে, যে কোনো জায়গা থেকে আমরা যখন স্পোর সহ যখন আমরা মাইক্রো অর্গানিজমগুলোকে ফ্রি করি, সেটাকে বলা হচ্ছে স্টেরিলাইজেশন। তাহলে এরপরে আসে হচ্ছে, তাহলে স্পোর মানে কি? স্পোর হলো এমন একটা জিনিস যেটা আমরা যেরকম শীতের থেকে বাঁচার জন্য আমরা জ্যাকেট পরি, তাই না? তো এরকমও মাইক্রো অর্গানিজমগুলো কি করে, তার অ্যাডভার্স কন্ডিশন, মানে হচ্ছে অত্যধিক শীত, অত্যধিক গরম, কেমিক্যালস, এগুলো থেকে বাঁচার জন্য কিছু কিছু স্পোর বিয়ারিং অর্গানিজম, মানে ক্লোস্ট্রিডিয়াম, বেসিলাস, এগুলা করে তার শরীরের চারপাশে একটা আবরণ তৈরি করে। এই আবরণটার কারণে তাকে মারতে, তাকে কিল করতে অনেক 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 বেশি শক্তির প্রয়োজন হয়। অনেক সময় দেখা যায় আমরা আমরা কিল করলাম কিছু কিছু, যেমন পভিডন আয়োডিন, হাইড্রোজেন পারক্সাইড, এগুলো কিল করবে, কিন্তু হয়তোবা স্পোর সহ কিল করতে পারবে না। স্টেরিলাইজেশন হতে গেলে স্পোর সহ কিল হওয়া লাগবে। তাহলে স্পোর আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস। এর পাশাপাশি আরো দুইটা কথাবার্তা থাকে, একটা হচ্ছে ডিসইনফেকশন আর একটা অ্যান্টিসেপসিস। এটাও আমাদের ক্লিনলিং, মানে মাইক্রো অর্গানিজম মারার জিনিসপত্রই। যখন আমরা মাইক্রো অর্গানিজম মারি কোনো একটা ইনএনিমেট অবজেক্ট, দ্যাট মিনস মানুষ না, আমি ফ্লোর ক্লিনিং করলাম, সেটা হচ্ছে ডিসইনফেকশন। আমি ওটি টেবিল ক্লিনিং করলাম, এটা হচ্ছে ডিসইনফেকশন। লাইজল এগুলো দিয়ে আমরা কিন্তু ডিসইনফেকশন করি। আবার এই সেম জিনিসটাই যখন আমরা কোনো একটা অ্যানিমেল, মানে কোনো একটা লিভিং বডিতে আমরা করছি, সেটা বলছি অ্যান্টিসেপসিসটা আবার এসএফসিস-এর একটা প্রকারভেদ, একটা অংশ। এসএফসিস মানে হলো কোনো ইনফেকশন নাই, অ্যাবসেন্স অফ সেপসিস মানে ইনফেকশন। তাহলে মনে করেন একটা এসএফসিস মানে আমরা যখন ওটি নোট, অপারেশন নোট লিখি না, তখন শুরু করি এভাবে, উইথ অল অ্যাসেপ্টিক প্রিকশন। দ্যাট মিনস আমি ওই অপারেশনের ভিতরে কোনো প্রকারের কোনো জীবাণু ঢুকাবো না, যার কারণে আমি সব ধরনের প্রিকশন নিয়ে এই এনভায়রনমেন্টটাকে পুরো অ্যাসেপ্টিক করে ফেলবো। আমার অপারেশন থিয়েটার, তার দরজা বলেন, তার ভেন্টিলেশন বলেন, তার তাপমাত্রা বলেন, তার এয়ার ফ্লো বলেন, তার লোকজনের ড্রেস চেঞ্জ, তার আমরা তো সব কাপড় চোপড় খুলে স্টাইল জিনিসপত্র নিয়ে অডিটোরিয়ামে ঢুকি, খুব কম মানুষজন থাকে, তাই না? এইভাবে করে মোটামুটি একটা এনভায়রনমেন্ট যেখানে তৈরি করা হয়, যেখানে কোনো অর্গানিজম থাকতে পারে না, এই জন্য বলা হয় অ্যাসেপ্টিক। তাহলে অ্যাসেপ্টিক মানে পুরো এনভায়রনমেন্টটাকে ক্লিয়ার, জীবাণুমুক্ত করা। ওকে। আর আমরা যখন অপারেশনের আগে পভিডন আয়োডিন দিয়ে, আপনারা সবাই দেখছেন পভিডন আয়োডিন দিয়ে আমরা যখন ওই অপারেশন জায়গাটাকে আমরা ক্লিন করি, পেন্টিং করি, এই জিনিসটাই হলো অ্যান্টিসেপসিস। তাহলে অ্যান্টিসেপসিস এবং এসেপসিস এর পার্থক্যটা আই থিঙ্ক বুঝতে পারছি, এবং সংজ্ঞাগুলো আমরা বুঝতে পারছি। ওকে, তারপরে আমরা একটু আগাই। তারপরে আমরা আসি যে স্টেরিলাইজেশনটা কয় রকমের আছে। স্টেরিলাইজেশনটা অনেকভাবে করা যায়। একটা হলো হিটের আবার দুই ভাগে, একটা ড্রাই হিট, একটা ময়েস্ট হিট। ড্রাই হিটটা আমাদের অংশ প্রসেস না, আর ময়েস্ট হিটে আবার ভাগ করা যায় টিন্ডালাইজেশন এবং অটোক্লেভ। এই অটোক্লেভটা আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ আমাদের বেশিরভাগ ইনস্ট্রুমেন্টে কিন্তু আমরা অটোক্লেভ করি, ঠিক আছে? হ্যাঁ, এই অটোক্লেভটাকে আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়। যেমন অটোক্লেভ করতে গেলে আমাদের এই অটোক্লেভের প্রিন্সিপালটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট। অটোক্লেভ প্রিন্সিপালটা হলো যে আমাদের 4টা প্যারামিটার কিন্তু অটোক্লেভের জন্য রাখতে হয়।
একটা হচ্ছে স্টিম, আমাদের স্টিম হওয়া লাগে। প্রিন্সিপালটা হচ্ছিল স্টিম আন্ডার প্রেশার এক্সার্টস মোর পেনিট্রেটিং পাওয়ার বা মোর টেম্পারেচার, যার কারণে হ্যাভ মোর পেনিট্রেটিং পাওয়ার। আমরা নর্মালি যে তাপমাত্রা দিলাম, ধরো 121 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিলাম, দিলে পরে যে হিট হবে, যদি এটা বাষ্পীভূত হয়, স্টিম হয়, তাহলে এটা অনেক 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 বেশি টেম্পারেচার দিবে। আবার এই 120 ডিগ্রি সেন্টিগ্রেড শুধুমাত্র খালি চাপ হিটটাই যায়, তাহলে যে পেনিট্রেশনটা হবে তার থেকে যদি স্টিম যায় ওই তাপমাত্রায়, তাহলে এটার পেনিট্রেটিং পাওয়ারটা আরো অনেক বেশি হবে। দ্যাটস ওয়াই বলি স্টিম আন্ডার প্রেশার হ্যাভ মোর মানে exerts more temperature and have more penetrating power. That's why এই চারটা প্যারামিটার স্টিম, প্রেসার, টেম্পারেচার এবং টাইম, এই যে দেখেন 120 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 10 পাউন্ড পার ইঞ্চ স্কোয়ার প্রেসারে 45 মিনিটস আমাদেরকে যদি আমরা যদি কিল করি, তাহলেই শুধুমাত্র আমাদের এই স্পোরগুলো মারা যাবে। এটা হলো অটোক্লেভ। অটোক্লেভ ভেরি ইম্পর্টেন্ট, আমরা বেশিরভাগ স্টুডেন্ট অটোক্লেভ করি অ্যাপ্লায়েন্সেস। আর একটা আছে কেমিক্যালস। কেমিক্যালসের ভিতরে খুব কমন হচ্ছে গ্লুটারালডেহাইড। আমরা যে অপারেশন থিয়েটারে যে দেখি, এখানে সাদা রঙের একটা বোতল থাকে দেখবেন, এবং সাদা রঙের বোতল থেকে যখন ল্যাপারোস্কোপি কোনো অপারেশন করা হয়, এই ল্যাপারোস্কোপি মেশিনে এই একটু ইয়েলোইশ কালারের পানিতে চুবানো থাকে। এই যে কেমিক্যাল সাইডেক্স বলি সাদা বোতলে থাকে, এই কেমিক্যালটাই হলো গ্লুটারালডিহাইড। 2%, 2.45%, 3% এই গ্লুটারালডিহাইড। তাহলে গ্লুটারালডিহাইড কিন্তু একটা হাই লেভেল ডিসইনফেকশন, এটা কিন্তু স্টেরিলাইজ টোটালি করে না, হাই লেভেল ডিসইনফেকশন। এটা দিয়ে কি করি আমরা? এন্ডোস্কোপস, ল্যাপারোস্কোপস, এই স্কোপস গুলা কিন্তু আমরা এই কেমিক্যাল দিয়ে গ্লুটারালডিহাইড দিয়ে স্টেরিলাইজেশন করি। এছাড়াও আছে কিছু কিছু হাইড্রোজেন পারঅক্সাইড আছে, প্যারাসিটিক অ্যাসিড আছে, এগুলো খুব বেশি কমনলি ইউজ হয় না। তো গ্লুটারালডিহাইড এবং অটোক্লেভ ভেরি ইম্পর্টেন্ট। এছাড়াও আমরা অ্যাপ্লায়েন্সেসের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আইভি ক্যানোলা বলেন, ইনফিউশন সেট, এই সবগুলাই কিন্তু মোটামুটি আলট্রাভায়োলেট রে এবং গামা রেডিয়েশন, এগুলা দিয়ে কিন্তু আমরা মোটামুটি স্টেরিলাইজ করি। এছাড়াও আছে ইথিলিন অক্সাইড গ্যাস এবং প্লাজমা আছে। তাহলে এই হচ্ছে মোটামুটি স্টেরিলাইজেশনের বিভিন্ন উপায়। আমরা ডিসকাস করতে করতে এগুলো আলোচনা করব। তাও একটু বলে রাখি, ইনস্ট্রুমেন্টের ক্লাসে আমরা বলবো যে সব ধরনের হার্ড ম্যাটেরিয়াল, হার্ড স্টাউট যেগুলোতে কোনো শার্প নেই, হ্যাঁ, ব্লান্ট, এই সবগুলা মেটেরিয়ালগুলাই কিন্তু আমরা স্টেরিলাইজ করি বাই অটোক্লেভিং। শার্প মানে হচ্ছে ধরুন সিজার কিংবা মনে করেন ব্লেড, শার্প যেগুলো, সেগুলোকে আমরা করি উইথ দ্য কেমিক্যালস। ওকে। আবার যেগুলা হিট সেন্সিটিভ, মনে করেন এন্ডোস্কোপের যে ওয়্যার, তাই না, কিংবা ল্যাপারোস্কোপের যে ওয়্যার, মানে যেগুলোতে হিট দিলে গলে যেতে পারে, এই হিট সেন্সিটিভ গুলোকে আমরা করি গ্লুটারালডিহাইড দিয়ে। ল্যাপারোস্কোপ, এন্ডোস্কোপ, এগুলো সবগুলো করে হচ্ছে গ্লুটারালডিহাইড দিয়ে। আবার কিছু কিছু আছে স্যালাইন ইনফিউশন ব্যাগ, ইনফিউশন সেট, আইভি ক্যানুলা, এই সবগুলাই করি গামা রেডিয়েশন অথবা ইথিলিন অক্সাইড দিয়ে। আর যে কোনো কিছু আমাদের দেশে এটা এই জিনিসটা না, যে কোনো কিছু কিন্তু করা যায় প্লাজমা স্টেরিলাইজেশন দিয়ে। তাহলে এই হচ্ছে বেসিক কথাবার্তা। এবার চলুন আমরা চলে যাই সরাসরি আমাদের মূল লেকচারে। তাহলে এই হচ্ছে আমাদের অ্যাপ্লায়েন্সেস নাম্বার 1, এবং এখানে দুইটা অ্যাপ্লায়েন্স দেখা যাচ্ছে, একটা হচ্ছে উপরে একটা আছে, আবার নিচে একটা আছে। তাহলে যদি আমরা দেখি আর কি, তাহলে উপরেরটা যদি আমরা দেখি, এটা এখানে আমরা যদি খেয়াল করি, এখানে এটা হচ্ছে ব্লু আর এখানে এটা হচ্ছিল রেড, তাই না? এই দুইটা একটা সেটের মতো আমরা কমনলি যেটা দেখে থাকি, একটা ইনফিউশন সেট, একটা হচ্ছে ট্রান্সফিউশন সেট। এখানে দেখেন, তাহলে ইনফিউশন সেটে কি থাকে? ব্লুইশ থাকে বা অন্য কোনো কালারের, আর রেড ব্লাড দিই তো ব্লাডের কালার লাল। দ্যাটস ওয়াই এই ট্রান্সফিউশন সেটের এইগুলো থাকে রেড কালারের। তাহলে একটা কোয়েশ্চেন থাকতে পারে, ইনফিউশন সেট থেকে ট্রান্সফিউশন সেট কিভাবে আলাদা করবো? এই একটা সাথে এখানে দেখেন এটা কাউন্টিং চেম্বার, এখানে দেখেন কাউন্টিং চেম্বার রোডটুক পর্যন্ত, ঠিক আছে? তারপরে আলাদা একটা ফিল্টারের মতো আছে, একটা ফিল্টার আছে, এটা হলো ট্রান্সফিউশন সেটে ফিল্টারটা থাকে। তাহলে ইনফিউশন সেটে এই ফিল্টারটা থাকে না, ইনফিউশন সেটে কোনো ফিল্টার নাই, জাস্ট খালি কাউন্টিং চেম্বার। তাহলে এই দুইটা পয়েন্ট কিন্তু আমাদের ইনফিউশন সেট এবং ট্রান্সফিউশন সেটে আলাদা, ঠিক আছে? এবং দুইটা কিন্তু আলাদাও দিতে হবে। যদি আমি ইনফিউশন সেট ট্রান্সফিউশন করি তাহলে কিন্তু ঝামেলা হবে। তাহলে যে কোনো অ্যাপ্লায়েন্সেসের ক্ষেত্রে আমরা প্রথম আইডেন্টিফাই করবো, আইডেন্টিফাই করলাম যে হ্যাঁ এটা হচ্ছে ইনফিউশন সেট, এটা ট্রান্সফিউশন সেট। ওকে,
দেন আইডেন্টিফাই পয়েন্টস অফ পার্টস, তাহলে একটা ইনফিউশন সেটের পার্টস আমরা জানতে হবে। দুইটা মোটামুটি সেম টু সেম পার্টসই। এই যে প্রথম যেটা একটা কাভার করা আছে এটাকে আমরা স্পাইক বা কানেক্টর, ঠিক আছে। দেন এই যে এটাকে আমরা বলি হচ্ছে হলো কাউন্টিং চেম্বার, ঠিক আছে। তারপর এটা হচ্ছে কানেকটিভ স্টক বা কানেকটিভ টিউব, এই পুরোটাকে, ওকে। দেন এখানে আমাদের এই যে জায়গাটা আছে না, এই একটা হচ্ছে অ্যাক্সেস পোর্ট, এটা হচ্ছে অ্যাক্সেস পোর্ট। আচ্ছা, তাহলে এই যে গেল, তারপর এই যে দেখতেছেন এই জিনিসটা, এটা দিয়ে আমরা কমাই বাড়াই, তাহলে এটা হচ্ছে রেগুলেটর। তাহলে এটা কাউন্টিং চেম্বার, এটা কানেকটিভ স্টক, এটা হচ্ছে হলো রেগুলেটর, ভেরি ইম্পর্টেন্ট। এবং এইখানে হচ্ছে হলো আমাদের কাউন্টিং টিউব ইনজেকশন পোর্ট, এই যে এখান দিয়ে আমরা ইনজেকশন দিই, কানেক্টিং টিউবের সাথে এখানে আমরা ইনজেকশন দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। তাহলে এই হচ্ছে একটা ইনফিউশন সেটের পার্টস। ট্রান্সমিশন হচ্ছে এইগুলো সবই ঠিক থাকবে, জাস্ট খালি এই ফিল্টারটা আলাদাভাবে থাকবে। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের ইনফিউশন সেট, ট্রান্সমিশন সেট। এবং আমরা আগেও বলেছি যে আমরা কিভাবে ডিফারেন্সিয়েট স্টেরিলাইজ করি, বাই দ্য গামা রেডিয়েশন অথবা ইথিলিন অক্সাইড, এক কথায়। এরপরে অ্যাপ্লায়েন্সেসটা হচ্ছে আমরা সবাই চিনি, সেটা হচ্ছে হলো এটাকে বলে আমরা ইন্ট্রাভেনাস ক্যানুলা। যদি আমরা এখন বলি যেটা আইডেন্টিফাই করেন, তাহলে বলবো যেটা হচ্ছে ইন্ট্রাভেনাস ক্যানুলা, তাই তো। এটাকে বলছে ইন্ট্রাভেনাস ক্যানুলা। এটার যদি আমরা পার্টস বলি, পার্টস বলতে গেলে আমরা দেখেন এটাতে ভালো করে, এটা হলো তো আমাদের টিপ, তাই না। তাহলে এই যে টিপ, এই টিপের একটা নাম আছে, এটাকে আমরা অনেক সময় বলতে পারি যে এটা নিডল, নিডল সাথে ক্যাথেটার বলা যায়। তাহলে এই যে টিপ থাকে হচ্ছে কিন্তু ইয়েতে কি বলে মেটালিক, আর এর উপরে একটা প্লাস্টিকের কাভারিং থাকে, যে প্লাস্টিকের কাভারিংটা থাকে এটাকে বলে ক্যাথেটার। আর যেটা মেটালিক থাকে সেটা হচ্ছে হলো আমাদের নিডল। দেন এই নিডলগুলাই এই জায়গাতে আসে একটা জায়গাতে আটকানো থাকে, এটা হলো বুশিং। দেন এই যে এখানে যে আমাদের যে পার্টগুলো, এটা ইনজেকশন পোর্ট, কিন্তু এখানে দেখেন বোঝা যাচ্ছে এই জায়গাতে একটা ডানার মতো আছে, ডানার মতো থাকে, এটাকে বলে ক্যাথেটার হাব উইথ উইংস, ঠিক আছে। প্রত্যেকটারই এরকম ভাবে আলাদা করে ডানার মতো আছে, এটা উইংস, ক্যাথেটার হাব উইংস। আচ্ছা, এখানে আমরা ইনজেকশন দেই, সো আমরা বলি কি এটাকে বলি ইনজেকশন চেম্বার। এইখানে থাকে লোয়ার লক, লোয়ার লক। আর এখানে এদিকে আমরা ফ্লাশ করি, যেটা বলি এটাকে ফ্ল্যাশ ব্যাক চেম্বার। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের একটা ইনফিউশন সেটে এই আইভি ক্যানুলার পার্টস। তাহলে এখানে হচ্ছে আমরা আবার বলি নিডেল থাকে একটা, নিডেলের বাইরে থাকে একটা ক্যাথেটার, ঠিক আছে, প্লাস্টিকের। এইখানে একটু থাকতেছে, এটা হচ্ছিল বুশিং, এটা হচ্ছে ইনজেকশন পোর্ট, এখানে দিয়ে থাকে হচ্ছে এগুলো হচ্ছে তোমাদের আমাদের ক্যাথেটার হাব অ্যান্ড উইংস। তারপরে এখানে হচ্ছে লোয়ার লক, এবং লাস্টে হচ্ছে হলো ফ্ল্যাশব্যাক চেম্বার, ফ্লাশ করা হয়। তাহলে এই হচ্ছে হলো ইনফিউশন সেটের আইভি ক্যানুলার পার্টসগুলো। স্টেরিলাইজেশন আমরা সব জানি সাইজেস, সাইজেসগুলো কালার দেখে চেনা যায়, যেমন এই রেড কালার, এটা হচ্ছে 18G। গ্রে কালার, এটা হচ্ছে হলো আমরা বলি হোয়াইট বোর ক্যানুলা। এই হোয়াইট বোর ক্যানুলা আমাদের দেশে পাওয়া যায় না, এটা হলো 16G, এটা হলো হোয়াইট বোর ক্যানুলা, ঠিক আছে। এটা হচ্ছে হলো 18। এই পিঙ্ক কালার হচ্ছে হলো 20, এটা হচ্ছে হলো 22, আর ইয়েলোটা হচ্ছে হলো 24, ঠিক আছে। এরপরও আরো আছে, এটা আমাদের দেশে পাওয়া যায় না। আমাদের দেশে মোটামুটি এই রেড, এটা এইগুলো পাওয়া যায়, এটা এবং এটা আমাদের দেশে আমি দেখি না, একে বলতে পারবো না এই জন্য। দেন হচ্ছে হলো মেনশন দি কমপ্লিকেশন। কমপ্লিকেশন যখনই বলবে তখনই আমরা চিন্তা করব যে হ্যাঁ এটা আমরা দিচ্ছি ইন্ট্রাভেনাসলি, ভেইনে না আগে চলে যেতে পারে কোথায়, মাংসে, তো আইএম হইতে পারে, ইন্ট্রামাসকুলার ডিজিজ হইতে পারে। আমরা যদি যাই ঠিক মতো নাও দিতে পারি, এবং গেলার পরে ভেইনে গেল, ভেইনে দুটো কমন কমপ্লিকেশন, এটা হচ্ছে ফ্লেবোথ্রম্বোসিস, আর ইনফ্লামেশনকে বলে থ্রম্বোফ্লেবাইটিস। তাহলে ফ্লেভাইটিস হতে পারে, ফ্লেবোথ্রম্বোসিস হতে পারে, আর হচ্ছে কি হতে পারে, আইএম চলে যেতে পারে ইন্টারমাসকুলারলি, ইভেন এক্সট্রাভেসেশন হতে পারে। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের একটা এই অ্যাপ্লায়েন্সেসের কাজ কারবার। আর একটা এই অ্যাপ্লায়েন্সেসটা আরো বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হলো এটা আমরা সবাই কমনলি দেখি, এটা এইটা হচ্ছে হলো একটা নেজোগ্যাস্ট্রিক ফিডিং টিউব। আমরা যে কোনো পেশেন্টকে ওয়ার্ডে আমরা দেখতে পারি নেজোগ্যাস্ট্রিক ফিডিং টিউব। এটা যদি আইডেন্টিফাই পার্টস বলি, তাহলে আমরা দেখেন এটা তো যে একটা এদিকে তার নল ঢোকায়, এর থেকেও এটা আইডেন্টিফাই ইজ নট ইম্পর্টেন্ট। এটা ইম্পর্টেন্স হচ্ছে হলো যে এটার মার্কিংগুলা। আমরা জানি এই যে আমাদের স্টমাকটা
ইনসিশন টিপ থেকে প্রায় 40 সেন্টিমিটার দূরে থাকে। দ্যাটস ওয়াই প্রথম মার্কিংটা দেওয়া হয় হচ্ছে হলো 40 সেন্টিমিটারে। তারপরে সেকেন্ড মার্কিংটা দেওয়া হয় হচ্ছে হলো, আমরা জানি স্টমাকের লেন্থ হচ্ছে হলো 25 সেন্টিমিটার, দ্যাটস ওয়াই 60 সেন্টিমিটার। তারপরে আরো দূরে যাওয়া লাগবে, ডিউটেরিয়াম পদ্ধতি গেলে 70 সেন্টিমিটার একটা মার্কিং দেওয়া হয়। তাহলে আমরা যদি মাপি এখান থেকে এই পর্যন্ত মাপি, মেপে এটা ঢোকাই, তাহলে আমার যাবে কিন্তু গ্যাস্ট্রো ইসোফেজিয়াল জাংশনে, তাহলে একটু হবে না। তাহলে আমাকে অ্যাটলিস্ট সেকেন্ড দাগ পর্যন্ত গেলে কিন্তু আমরা যেতে পারতেছি। তাহলে এই মার্কিংটা ইম্পর্টেন্ট, মার্কিংটা পরীক্ষাতে আসে। স্টেরিলাইজ করা হয় কিভাবে এটা আমরা জানি, গামা রেডিয়েশন, এবং এটার কিছু ইউজ আছে। এটা অনেক জায়গাতে ইউজ করা হয়, যেমন আমাদের সার্জারিতে নামই তো কিছু ফিডিং টিউব, তাহলে যে কোনো একটা আনকনশিয়াস পেশেন্ট খাওয়ানোর জন্য ফিডিং পারপাস এটা ইউজ করতে পারি। অথবা আমরা ইউজ করতে পারি কিভাবে, আমরা ইউজ করতে পারি হচ্ছে হলো যে গ্যাস্ট্রিক আউটার অবস্ট্রাকশন। গ্যাস্ট্রিক আউটার অবস্ট্রাকশনের যে পেশেন্টগুলো থাকে, এদেরকে যখন আমরা নেজোগ্যাস্ট্রিক সাকশন দিই, ঠিক আছে, এটাতে আমরা এই টিউবটা ইউজ করি। অথবা গ্যাস্ট্রিক লাভেজ দেওয়ার জন্য কিন্তু আমরা এই জিনিসটা ইউজ করতে পারি, ঠিক আছে। তাহলে এই রোগীদের ক্ষেত্রে আমরা এই টিউবটা ইউজ করি। 3টা কমপ্লিকেশনের কথা বলা আছে। 3টা কমপ্লিকেশন বলতেছে যে 3টা কমপ্লিকেশন তাহলে কি হইতে পারে, যে এই টিউবটা দেখা গেল নাক দিয়ে ঢোকাবে, তো নাকে কোনো ইরোশন করতে পারে, নেজাল এর অফ দ্য নোজে, ইভেন যে আমাদের এখানে যে সেপ্টাম থাকে, সেপ্টামে কোনো ইনজুরি করতে পারে। আবার যাওয়ার কথা হচ্ছে হলো স্টমাকে, ইসোফেগাস দিয়ে, না গিয়ে চলে যেতে পারে কোথায়, ব্রঙ্কাসে, সো পেশেন্টের কাশি চলে আসবে, তাই না, রেসপিরেটরি পেশেন্ট চলে যেতে পারে। ইভেন যদি কারো ব্রেইন ইনজুরি থাকে, বেজ অফ দ্য স্কাল ফ্র্যাকচার থাকে, তাহলে ফ্রম পেট পায়ার্স করে ইন্ট্রাক্রানিয়াল যেতে পারে। তাহলে এগুলো একটা কমপ্লিকেশন। আবার ওইখান দিয়ে যদিও খুব রেয়ারলি ওইখান থেকে গিয়ে সে কোনো স্ট্রাকচারকে ইনজুরি করতে পারে, ইসোফেগাসকে ইনজুরি করতে পারে, মানে স্টমাককে ইনজুরি করতে পারে, তাই না। তাহলে এই হচ্ছে তার কমপ্লিকেশনগুলো, ইরোশন করতে পারে, কোনো ইনজুরি করতে পারে, আর ফলস পেসেজ, দ্যাট মিনস হচ্ছে হলো লাংসে যেতে পারে, মাথায় যেতে পারে। তাহলে ওয়ান কন্ট্রাইন্ডিকেশন বলা আছে একটা প্রশ্ন, তো ওয়ান কন্ট্রাইন্ডিকেশন বললে আমরা বলবো যে বেজ অফ দ্য স্কাল ফ্র্যাকচার, এই যে বললাম, না হলে মাথা চলে যাবে। আর 4 ইন্ডিকেশনস আমরা এটা ডিসকাস করেছি, সো আই থিঙ্ক এটা নিয়ে আর কথাবার্তা আগে না আগাই। দেন দ্যাট ইজ অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট অ্যাপ্লায়েন্সেস, এবং এটা আমরা সবাই চিনি, এটা ফুল নেম বললে আমরা বলবো সেলফ রিটেনিং মানে ফলিস ক্যাথেটার, না ল্যাটেক্স মেড, এটা ম্যাটেরিয়ালটা ল্যাটেক্স, এটা সেলফ রিটেনিং ক্যাথেটার, বাই চ্যানেল, এটা পরটা হচ্ছে হলো বাই চ্যানেল, এটা হচ্ছে হলো বাই চ্যানেল, এবং এটা হচ্ছে 3টা চ্যানেল, ট্রাই চ্যানেল। তাহলে এই দুইটাই, এগুলো সবগুলো ল্যাটেক্স মেড, ঠিক আছে, এবং এখানে টিপে একটা বেলুন থাকে। ওকে, বাই চ্যানেল ট্রাই চ্যানেলের কিন্তু ইউজ কিন্তু ভিন্ন ভিন্ন, তাই না। এই যে ট্রাই চ্যানেল, এই ট্রাই চ্যানেলের এই পোর্টটা হচ্ছে হলো ড্রেনেজ পোর্ট, ইউরিনারি ড্রেনেজ পোর্ট, ইউরিন এদিকে ড্রেন হয়, এবং এখানের সাথে আমাদের ব্যাগ লাগানো থাকে, ইউরিন ড্রেনেজ ব্যাগ লাগানো থাকে, ঠিক আছে। আচ্ছা, এই যে এখানে একটা আছে, এটা হচ্ছে আমরা কি করি, এর 2 ক্ষেত্রেই থাকে। এটা হচ্ছে হলো বেলুন ইনফ্লেশন, এই বেলুনটা ফুলাইছি না আমরা এই পোর্ট ইনজেকশন দিয়ে, বেলুন ইনফ্লেশন পোর্ট। এটা কিন্তু বাই চ্যানেলও আছে। বাই চ্যানেল এবং ট্রাই চ্যানেলের ক্ষেত্রে দুইটাতে কমন থাকে হচ্ছে ড্রেনেজ পোর্ট আর হচ্ছে হলো বেলুন ইনফ্লেশন পোর্ট। আর ট্রাই চ্যানেল একটা অ্যানাদার থাকে, এটা হচ্ছে ইরিগেশন পোর্ট। আচ্ছা, তাহলে ক্যাথেটার আমরা কখন কখন করি? ক্যাথেটার তো আমরা সব ক্ষেত্রেই করতে পারি না, যে একটা অপারেশনে বলি যদি যে কোয়েশ্চনের ব্যাপার, যে একটা অপারেশনের ক্ষেত্রে অনেক সময় লাগে, 3 ঘন্টা বেশি সময় লাগে, তাহলে আমরা ক্যাথেটার করতে পারি। ইউরোলজির ক্ষেত্রে যেখানে ইউরেথ্রা বা ইউরিনারি স্ট্রাকচারগুলো ইনজুর হতে পারে, আমরা ক্যাথেটার করে রাখতে পারি, তাই তো। ইভেন গাইনোকোলজিক্যাল সার্জারির ক্ষেত্রেও কিন্তু ক্যাথেটার আগে করে রাখতে পারে। হ্যাঁ, রিটেনশন অফ দ্য ইউরিন, রিটেনশন অফ ইউরিন ডিউ টু ব্লাডার আউটফ্লো অবস্ট্রাকশন, মেলের ক্ষেত্রে হচ্ছে হলো ব্লাডার আউটফ্লো বিপিএইচ বা বিনাইন এনলার্জমেন্ট অফ প্রস্টেট, ফিমেলের ক্ষেত্রে রেট্রোভার্টেড গ্র্যাভিড ইউটেরাস, ঠিক আছে। এই সব ক্ষেত্রে কিন্তু আমরা ক্যাথেটার করি। ইভেন ক্যাথেটারকে কিন্তু শকের পেশেন্টকে যখন মনিটর করি শক, তখন কিন্তু ইউরিন আউটপুট হচ্ছে একটা সিঙ্গেল মোস্ট, যে আমার শকটাকে পেশেন্টকে ইমপ্রুভ করছে নাকি খারাপ হচ্ছে, এটা বোঝার জন্য ইউরিন আউটপুট ইম্পর্টেন্ট। তাহলে এইসব কাজে কিন্তু আমরা এই ক্যাথেটারটা ইউজ করি, বাই চ্যানেলগুলো। আর ট্রাই চ্যানেলটা কমনলি আমরা ইউজ করি হচ্ছিল
বিপি তে আমরা অপারেশন করি টিউআরপি, অথবা মনে করো কোনো কারণে আমাদের পেশেন্টের থাকলো হচ্ছিল ব্লাডার টিউমার, মানে আমাদের ব্লাডারে এমন কিছু একটা আছে যার কারণে কি হয়, প্রত্যেকটা সময় ব্লাড জমা হয়, ব্লাড জমা হলে হেমাটোমা হয়, হেমাটোমা হলে পরে কি হবে, হেমাটোমা হলে পরে তো এখানে ব্লাড জমা হলে তো এখানে তো ব্লাড জমা হলে পরে ইউরিন তো ইউরিনের জায়গা পাবে না, ইউরিন একটু গেলে পরে ব্লাডার ফুলে উঠবে। তো আমি যদি বাই চ্যানেল দেই তাহলে কি হবে, কিছুক্ষণ পরে হেমাটোমা দিয়ে বাই চ্যানেলের মুখটা বন্ধ করে দেবে। তাহলে আমাকে এমন কিছু একটা করতে হবে যাতে ব্লাড এখানে জমতে না পারে, ব্লাড থেমে থাকে, স্ট্যাগনেট হয়ে থাকে, তাহলে একটু করে ব্লাড জমবে। তাহলে আমাকে এমন কোনো কিছু সিস্টেম করতে হবে যেখানে ব্লাড যেন না জমে। দ্যাটস ওয়াই আমরা এই একটা ইরিগেশন পোর্ট দিয়ে আমরা নর্মাল স্যালাইন যে কোনো স্যালাইন লাগাই দিই, যার কারণে কন্টিনিউয়াসলি ব্লাড আসলে যেন ব্লাডটাকে ধুয়ে পানি করে ফেলে, তাহলে তো হেমাটোমা হবে না। আর হেমাটোমা না হলে এই ব্লাড ডিসেন্ট্রেট হবে না। তাহলে টার্পের টিউআরপির পরে অনেক পরিমাণ ব্লাড লস হতে পারে। তো এটা হেমাটোমা প্রিভেনশনের জন্য ট্রাইচ্যানেল করা হয়। ইভেন ব্লাডার টিউমার বা এরকম যদি হয় যেখান থেকে ব্লাড যাচ্ছে, ট্রমাটিক ব্লাডার রাপচার, এগুলোর ক্ষেত্রে কিন্তু ইভেন রাপচার যদি আমাদের বিপি যদি থাকে, কি বিপি তো অনেক সময় সাডেন যদি কম্প্রেশন করি তাহলে হেমাচিরা হইতে পারে, এগুলোর জন্য ট্রাইচ্যানেল দিয়ে করাটাই বেটার। তাহলে এই হচ্ছে ট্রাইচ্যানেলের ইন্ডিকেশন। আর এসব ক্ষেত্রে আমাদের যদি প্রশ্ন থাকে স্টেনলেস করে কি আমরা জানি মার্কিং গুলো এখানে কি কমপ্লিকেশন কি হতে পারে, একটা হচ্ছিল তার রাপচার ইউরেথ্রা হইতে পারে, কমনলি রাপচার ইউরেথ্রা হইতে পারে। আর রাপচার ইউরেথ্রা হইলে পরে লেটার অন স্টেজে হবে কি স্ট্রিকচার ইউরেথ্রা। তাহলে রাপচার ইউরেথ্রা, স্ট্রিকচার ইউরেথ্রা সাথে কি হইতে পারে, এখানে ইনফেকশন ক্যাথেটার অ্যাসোসিয়েটেড ইউটিআই হইতে পারে, যদি স্ট্রায়াল টেকনিকে না করা হয় ইউটিআই হইতে পারে। একটা কন্ট্রান্ডিকেশন হচ্ছিল, আমরা একটা যদি বলি সেটা হচ্ছে রাপচার ইউরেথ্রা। রাপচার ইউরেথ্রাতে কিন্তু ক্যাথেটার করা যাবে না, এটা কিন্তু ভাইভাতে মাস্ট জিজ্ঞাসা করে, যে বলবে সিনারি দিয়ে বলবে যে এটা রাপচার ইউরেথ্রা, বলতে হবে এখন তুমি কি করবা। তো প্রথম কথাই বলতে হবে স্যার আমি আর যাই করি আর না করি আমি ক্যাথেটার করবো না, আমি সিনারিকে কল করবো, ক্যাথেটার করা যাবে না রাপচার ইউরেথ্রা, মাইন্ড ইট। তাহলে এই হচ্ছে আমাদের ক্যাথেটার নিয়ে কথাবার্তা। ইন্ডিকেশন তো আমরা কথা বললাম। ওকে, এটা আরেকটা হচ্ছিল বুঝে দেখেই বোঝা যাচ্ছে, যেটা সাইজটা দেখে বোঝা যাচ্ছে এটা টির মতো দেখতে না, তো টি টিউব। এবং এটা আমরা কমনলি কোথায় ইউজ করি, আমরা ইউজ করি বিলিয়ারি সার্জারিতে। বিলিয়ারি যে গলব্লাডার না, কিন্তু কমন বাইল ডাক্টে যদি স্টোন হয় তাহলে কমন বাইল ডাক্টের তো ভাস্কুলার সাপ্লাইটা অনেক ভেজেলিয়া, হ্যাঁ, এখানে এমনভাবে সাপ্লাই আছে। এবং আমরা যখন সিবিটি তে কোনো ধরনের কোনো অপারেশন করি তখন এই ভাস্কুলার সাপ্লাইটা কিছু হ্যাম্পার্ড হয়, তাহলে একটা অ্যানাস্টোমোসিস টিকানোর জন্য কিন্তু সবচেয়ে বেশি জরুরি আছে তার ভাস্কুলার সাপ্লাই। যদি সাপ্লাই ভালো থাকে তাহলে অ্যানাস্টোমোসিস হিলিং তাড়াতাড়ি হবে, আর যদি সাপ্লাই হ্যাম্পার্ড হয় তাহলে অ্যানাস্টোমোসিস ঠিকমতো হবে না। সিবিটিতে আমরা যখন অপারেশন করি তাহলে আমরা কমনলি কিন্তু এই সিবিটিতে ভাস্কুলার সাপ্লাইগুলোকে আমরা হ্যাম্পার করি। দ্যাটস ওয়াই সিবিটিতে প্রাইমারি অ্যানাস্টোমোসিস স্যাররা বা সার্জনরা কিন্তু খুব একটা প্রেফার করেন না, এর চেয়ে বরঞ্চ একটা টি টিউব দিয়ে রাখেন ওনারা, টি টিউবের কেটে এটাকে দিকে লম্বালম্বি কেটে আমরা টি টিউব দিয়ে রাখেন স্যাররা, এর উপরে ওনারা অ্যানাস্টোমোসিস সেলাই দেন, ঠিক আছে, এর উপরে সেলাই দেন, দেওয়ার পরে কয়েকদিন পরে 7 থেকে 10 দিন পরে 11 দিন 12 দিন পরে যখন ম্যাচিউর হয় তখন আবার একটা টি টিউব কোলাঞ্জিওগ্রাম করেন, করে তারপর শিওর হন যে এভরিথিং ইজ ওকে, দেন টি টিউবটা খুলে দেন। তাহলে এই টি টিউব কিন্তু পরীক্ষার জন্য, সার্জারিতে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কোন অপারেশনে দেওয়া হয় আমরা কমনলি বললাম, আমরা দেই হচ্ছিল কোলেডোকোলিথোটমি। এছাড়াও আমরা দেই হচ্ছে হলো অনেক সময় পারসিস্টেন্ট ডিউডেনাল ফিস্টুলা, এগুলাতে কিন্তু আমরা টি টিউব দিতে পারি। তাহলে টি টিউব এটা কিন্তু ল্যাটেক্সের তৈরি, এটা একটু মাথায় রাখতে হবে। তাহলে টি টিউবটা পরীক্ষা আসতে পারে। আচ্ছা, তারপরে এখানে ম্যাটেরিয়াল কি দিয়ে তৈরি এবং কমপ্লিকেশন কি হতে পারে, পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট। টি টিউবের পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। টি টিউব পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট, ভাইবা, এগুলো সব ক্ষেত্রেই আমরা কি কমনলি করি, আমরা 7 পোস্ট অপারেটিভ ডে পর্যন্ত কিছুই করি না, টি টিউব কালেকশন আমরা দেখি, ঠিক আছে। তারপরে 7 পোস্ট অপারেটিভ ডে পর থেকে আমরা ক্লাম্পিং শুরু করি। হ্যাঁ, প্রথম দিন ধরো 1 ঘন্টা 15 মিনিট, তারপরে দিন দিন সময় বাড়াই। ক্লাম্পিং করতে করতে 10 থেকে 11 পোস্ট অপারেটিভ ডেতে গিয়ে আমরা আবার একটা কোলাঞ্জিওগ্রাম করি। কোলাঞ্জিওগ্রাম করে দেখলাম সবকিছু ভালো আছে, ভালো থাকলে আমরা 13-14 দিন পরে 13th or 14th পোস্ট অপারেটিভ টি টিউব খুলে দিই। তো এটাই হচ্ছে পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট অফ টি টিউব।
সব ক্ষেত্রেই ইম্পর্টেন্ট। দেন হচ্ছে হলো আরেকটা বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হলো আমাদের এই অ্যাপ্লায়েন্সেসটা, এটা হচ্ছে হলো চেস্ট টিউব। চেস্ট টিউবের ক্ষেত্রে কিন্তু আমাদের যেটা ইম্পর্টেন্ট হচ্ছে চিনতে হবে, এখানে আসলেই আসবে হচ্ছে ট্রায়াঙ্গেল অফ সেফটি। ট্রায়াঙ্গেল অফ সেফটি কিরকম, কিভাবে তৈরি হয় ট্রায়াঙ্গেল অফ সেফটি? ট্রায়াঙ্গেল অফ সেফটিটা হচ্ছে এরকম, একটা বাউন্ডারি হচ্ছে হলো লেটিসিমাস ডরসি, একটা বাউন্ডারি হচ্ছে হলো ফিফথ রিব, ঠিক আছে, ফিফথ রিব, আর একটা বাউন্ডারি হচ্ছে হলো আমাদের পেক্টোরালিস মেজর, এটা পেক্টোরালিস মেজর ল্যাটারাল বর্ডার, এটাও লেটিসিমাস ডরসি ল্যাটারাল বর্ডার, আর এদিকে হচ্ছে হলো ফিফথ রিব। অনেকে এটাকে বলে, এটাকে মিড এক্সিলারি লাইন বলে, এটাকে এন্টার এক্সিলারি লাইন বলে, আর এখানে ফিফথ রিব। তাহলে যদি বলে চেস্ট টিউব কোন দিকে ঢোকায়, সেটা হচ্ছে হলো ফোর্থ ইন্টারকোস্টাল স্পেসে, তাই তো? তাহলে চেস্ট টিউবের ক্ষেত্রে এই ট্রায়াঙ্গেল অফ সেফটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং চেস্ট টিউবের পরে ইন্ডিকেশন তো আমরা জানি, নিউমোথোরাক্স, হিমোথোরাক্স, এগুলো আমরা সব কিছু জানি, এগুলো বলার কিছু নাই। এর পরে যেটা থাকে সেটা হচ্ছিল চেস্ট টিউবের কমপ্লিকেশন আমরা বলতে পারবো। এখানে একটা কোয়েশ্চেন থাকে, সেটা হচ্ছে হোয়েন টু রিমুভ, কখন আমরা এটা খুলবো। রিমুভ করার আগে আমরা কয়েকটা জিনিসপত্র দেখবো। একটা হচ্ছিল পেশেন্টটাকে আমরা ফলো করব, তার ক্লিনিক্যালি, রেডিওলজিক্যালি এবং বেড সাইড। ক্লিনিক্যালি আমরা কি দেখবো, পেশেন্টের যেসব কমপ্লেন ছিল, সাপোজ নিউমোথোরাক্সের জন্য দেওয়া হয়েছিল, মনে করলাম নিউমোথোরাক্সের জন্য যেগুলো হয়েছিল, যে তার ওই পাশের চেস্ট মুভমেন্ট বন্ধ হয়ে গেছিল, আমি দেখলাম কি যে না, অন ফলো আপ তার মুভমেন্ট সিমেট্রিক্যালি, বাইলেটারি সিমেট্রিক্যাল, তার ভোকাল ফেমিটাস বেড়ে গেছিল, এখন দেখলাম ভোকাল ফেমিটাস ঠিক আছে, তার এক্সপানশন হচ্ছিল না চেস্ট, এখন এক্সপানশন ঠিক আছে, তার এখানে পারকাস করে দেখছিলাম হাইপার রেজোনেন্ট, এখন দেখলাম না রেজোনেন্স ঠিক আছে, নরমালি আছে। অসকালটেশন ব্রেথ সাউন্ড ছিল না, এখন দেখলাম ব্রেথ সাউন্ড নরমাল আছে। তাহলে এই আমার ক্লিনিক্যাল ফাইন্ডিংস যে ইমপ্রুভ। দ্বিতীয়ত হচ্ছে হলো তার বেড সাইডে আমরা দেখি হচ্ছে হলো দুটো জিনিসপত্র। একটা দেখি হচ্ছিল পেশেন্টের যে আন্ডার ওয়াটার সিল ড্রেন ব্যাগ থাকে, এখানে বলি যে আপনি লম্বা করে শ্বাস নেন এবং ছাড়েন, তখন আমি দেখি যে এয়ার সুইং মুভমেন্টটা হয় কিনা, এই টিউবের যে এয়ার ফ্লুইড লেভেল আছে এটাকে উঠানামা করে কিনা। যদি উঠানামা না করে তাহলে ভেরি গুড, খুলে দেওয়া যাবে। আবার একটা বলি যে একটু কাশি দেন, কাশি দিলে দেখি যে বাবলিং হয়েছে কিনা। বাবলিং হলে ক্লাম্পিং করা যাবে না। বাবলিং মানে হচ্ছিল যে পেশেন্ট ইজ ডেভেলপ ব্রঙ্কোপ্লুরাল ফিস্টুলা, সো এই ক্ষেত্রে ক্লাম্পিংও করা যাবে না। তাহলে বেড সাইডে যদি এরকম হয় যে বাবলিং নাই, কোনো এয়ার ফ্লুইড মুভমেন্ট নাই, সুইং নাই, তাহলে আমরা ভাববো যে এখন খুলে দেওয়া যাবে। তারপর আমরা এক্সরে করবো, এক্সরে করে দেখবো যে লাং এক্সপান্ড করে গেছে, দেন আমরা খুলে দিব। তাহলে এইগুলো থাকলে পরে একটা চেস্ট টিউব খুলে দেওয়া যাবে। ওকে, দেন হচ্ছে আরেকটা সার্জারিতে আমরা কমনলি পাই, সেটা এটা হচ্ছে স্টোমা ব্যাগ, ঠিক আছে, এটা স্টোমা ব্যাগ। হ্যাঁ, এই স্টোমা ব্যাগের অনেকগুলো পার্টস থাকে। এই ফ্ল্যান্সটা থাকে হচ্ছিল আমাদের স্কিনের ইয়ের জন্য, স্টোমার জন্য। এই ফ্ল্যান্সটা হচ্ছে ব্যারিয়ার টু দ্য স্কিন, ঠিক আছে। এখানে একটা অ্যাডহেসিভ টেপ থাকে, অ্যাডহেশন আটকে রাখার জন্য। আর এখান দিয়ে হলো স্টুল, এটা হলো স্টুল, এখানে স্টুল জমা হয়। আর এখান দিয়ে আমরা একটা ক্লিপ লাগাই যাতে স্টুল এক্সটেরিয়রের সাথে না যায়। তাহলে এটা হচ্ছে স্টোমা ব্যাগ। যদি স্টোমা ব্যাগ দেয় তাহলে পার্টসগুলো জিজ্ঞাসা করবে। দ্বিতীয়ত থাকবে হচ্ছে হলো এটা কোন অপারেশনে দেয়। আমরা জানি আমরা দেয় হচ্ছে আইলোস্টোমি, কোলোস্টোমি, তাই না? তো আইলোস্টোমি কোন অপারেশনে আমরা করি সেটা আমরা জানতে হবে, তাই না? আইলোস্টোমি আমরা কিসে করি, যে আমরা যদি লেফটে যেমন এন্টারিওরাইজেশন করলাম, তাহলে আমরা একটা ডিফাংশনিং আইলোস্টোমি করি। কোনো ট্রমাটিক পেশেন্ট যদি আইলেল পারফোরেশন হয়, আমরা একটা আইলোস্টোমি করে দিই। আইলেল পারফোরেশন হয় টিউবারকুলারের কারণে অথবা টাইফয়েড আলসারের কারণে, তাহলে আমরা কি করি, আইলোস্টোমি করে দিই। আবার কোলোস্টোমি কিসে করি, এই যে এপিইআর, অ্যাবডোমিনাল পেরিনিয়াল এক্সটেরিয়র রেকটাম, এটার জন্য আমরা কোলোস্টোমি করে দিব পার্মানেন্ট। ইভেন যদি এরকম হয় ফরেন বডি একটা দিয়ে যদি হয়, রেকটাইল ইনজুরি হয়, তাহলে কিন্তু আমরা টেম্পোরারি আমরা একটা কোলোস্টোমি করে দিব। তাহলে এই হচ্ছে আইলোস্টোমি কোলোস্টোমির ব্যাপার স্যাপার। এখানে প্রশ্ন করতে পারে আইলোস্টোমির সুবিধা কি, কোলোস্টোমির সুবিধা কি। আইলোস্টোমি ডান দিকে হবে, কোলোস্টোমি বাম দিকে হবে। আইলোস্টোমির কন্টেন্ট যেহেতু ডান দিকে, এখানে ফ্লুইড থাকে বেশি, এই জন্য পেশেন্টের ফ্লুইড এন্ড ইলেকট্রোলাইটস বেশি আসবে, এর সিক্রেশনগুলো হবে হচ্ছে ওয়াটারি। আর কোলোস্টোমি তো বাম দিকে, এখানে তো ফন্ড হবে, এখানে স্টুল আসবে। এবং আইলোস্টোমিতে বারে বারেই আসতে পারে, দিনে 3, 4, 5, 6 বার আসতে পারে, কিন্তু কোলোস্টোমি তো পায়খানা একবারই করে সারাদিনে।
তো পায়খানা কলোস্টমিতে একবার দুইবার আসতে পারে। আইলোস্টমিতে খুব একটা গন্ধ হবে না, কলোস্টমিতে যেহেতু স্টুল সেহেতু এখানে খুব গন্ধ হবে। ঠিক আছে, তাহলে এই এবং ফ্লুইড এবং ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হবে আইলোস্টমিতে, কলোস্টমিতে এগুলো হবে না। তাহলে এই হচ্ছে মোটামুটি আইলোস্টমি এবং কলোস্টমির কথাবার্তা, যেটা তোমার এই স্টোমা ব্যাগ দেওয়া থাকলে এই কথাবার্তাগুলো জানতে হবে। তিনটা কমপ্লিকেশনস অফ স্টোমা বলছি, আমরা সবাই জানি, আগেও বলছিলাম। স্টোমা বেরো যেতে পারে, প্রলাপ হতে পারে, স্টোমা রিট্রাক্ট করতে পারে, ভিতরে ঢুকে যেতে পারে, স্টোমার চারপাশে হার্নিয়া হইতে পারে, প্যারাস্টোমাল হার্নিয়া হইতে পারে, গ্যাংগ্রিন হইতে পারে স্টোমার লুপটা, স্টোমার যে কন্টেন্ট আইলিয়ামে আইলোস্টোমির পরে যে স্টোমার কন্টেন্টগুলোতে ইরিটেটিভ, এগুলো স্কিনে লাগালে স্কিন ইরিটেশন হইতে পারে। তাহলে এই হচ্ছে, এগুলো হচ্ছে হলো স্টোমার কমপ্লিকেশন। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের স্টোমা নিয়ে কথাবার্তা। এরপর একটা থাকে হচ্ছে, অনেক সময় থাকে যে এটা হচ্ছে হলো আমাদের ইনফিউশন। ইনফিউশনের ব্যাগ দেওয়া থাকবে, এই ব্যাগের কালার দেখে চিনতে হবে। যেমন নর্মাল স্যালাইন যদি হয়, এটা কালার থাকে অনেকটা ইয়েলোইশ, যদি হলুদ কালারের বোতল থাকে তাহলে নর্মাল স্যালাইন। হার্টম্যান সলিউশন অনেক সময় লাল থাকে, আবার অনেক সময় হালকা ব্লু থাকে। তবে লাল কমনলি কিন্তু কলেরা স্যালাইন, লাল বোতল দিলে কলেরা স্যালাইন দেওয়া যায় বট করে। আর 5% ডিএতে এই জুড়ে থাকে হলো গ্রিন কালার। তাহলে কালার দেখে দেখে আমাদের কিন্তু থাকবে। এখানে থাকলে কোয়েশ্চেন কি থাকবে, বিশেষ করে হার্টম্যান সলিউশনে, এই হার্টম্যান সলিউশনের কম্পোজিশন লিখতে বলবে যে সোডিয়াম কতটুকু থাকে, সোডিয়াম থাকে 131, পটাশিয়াম থাকে 5, তাই না, ক্যালসিয়াম থাকে 2, ল্যাকটেট থাকে হচ্ছে হলো 29, ঠিক আছে, ক্যালসিয়াম থাকে হলো 2, তাই না। এইগুলো কিন্তু কম্পোজিশন লিখতে বলে। নর্মাল স্যালাইনের কম্পোজিশন হচ্ছে সোডিয়াম 154 আর ক্লোরাইড হচ্ছে হলো 154। তাহলে এই কথাবার্তাগুলো কিন্তু থাকবে। 5% ডিএতে কি থাকবে, ডেক্সট্রোজিন একুয়া। তো এইগুলো আমাদেরকে জানতে হবে আর কি, এবং কোনটা কোথায় ইউজ করি। যেমন শকের পেশেন্টকে আমরা হার্টম্যান সলিউশন দিব, তাই তো। ডায়াবেটিসের পেশেন্টকে আমরা হার্টম্যান সলিউশন দিব না। শকের পেশেন্টকে আমরা 5% দিয়ে দিব না, ঠিক আছে। নর্মাল স্যালাইন, নাম নর্মাল হলো, এটা আদতে নর্মাল না। নর্মাল স্যালাইন দিলে পরে কিন্তু একটা হয়, হাইপারক্লোরেমিক মেটাবলিক অ্যাসিডোসিস হইতে পারে, ঠিক আছে, কারণ এখানে কিন্তু 154 করে থাকে। তাহলে এখানে দিলে এইরকম ফ্লুইড দিলে পরে কিন্তু ফ্লুইড ব্যালেন্স দিবে, যে একটা 60 কেজি ওজনের মেল পেশেন্টের ফ্লুইড ব্যালেন্স, ঠিক আছে। আমরা জানি 30 থেকে 40 ml করে তার ফ্লুইড ডেইলি লাগবে। এবং আমরা জানি সোডিয়াম লাগে হচ্ছে হলো 1 থেকে 2 মিলিমোল করে, ঠিক আছে, ইলেকট্রোলাইটস। পটাশিয়াম লাগে হচ্ছে হলো 1 মিলিমোল করে। তাহলে এগুলাতে আমরা কতটুক দিব। আমরা এটাও জানি একটা ফ্লুইড ডেফিসিট যখন আমাদেরকে ডেফিসিট, এগুলো তো আমরা কারেকশনের জন্য দিই, যখন কাউকে ডেফিসিট কারেকশন করতে হয় তাহলে আমাদেরকে তার ডেফিসিট কারেকশন করতে হবে, প্লাজমা ডেফিসিট কারেকশন করতে হবে। এর সাথে আমার তার ডেইলি রিকোয়ারমেন্ট, মনে করো ওই যে বললাম এটা তার ডেইলি রিকোয়ারমেন্ট, কিন্তু কারো ডিহাইড্রেটেড থাকলে তাকে ফ্লুইডটা আরো বেশি দেওয়া লাগবে। তাহলে সোডিয়ামের ক্ষেত্রে প্লাজমা ডেফিসিটের হচ্ছে হলো 0.6 দিয়ে গুণ করতে হবে, কারণ সোডিয়ামটা টোটাল বডি ওয়াটার ডিস্ট্রিবিউশন হয়, আর টোটাল বডি ওয়াটার 60% অফ দ্য বডি ওয়েট হচ্ছে হলো টোটাল বডি ওয়াটার। আর পটাশিয়ামের ক্ষেত্রে 0.4 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি যখন ডেফিসিট ক্যালকুলেশন করবো তাহলে এই হিসাবগুলা লাগবে। অনেক সময় কিন্তু এই হিসাবটা কিন্তু ওসপিতে আসতে পারে, তো এটা মাথায় রাখতে হবে। আমি আশা করি আবার শুনলে বুঝে যাবো তোমরা। তাহলে এই স্যালাইন ব্যাগগুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেন এগুলো হচ্ছে হলো আমাদের অর্থোপেডিক্স ইউজ করি আমরা। এটা হচ্ছে হলো কি, এটা হচ্ছে হলো আমরা বলি এটাকে আমরা পপ ব্যান্ডেজ বা প্লাস্টার অফ প্যারিস ব্যান্ডেজ, পপ ব্যান্ডেজ, প্লাস্টার অফ প্যারিস ব্যান্ডেজ। এবং এটা যদি এটার কেমিক্যাল কম্পোজিশনটা অনেক সময় দিতে পারে, সেটা হচ্ছে ক্যালসিয়াম সালফেটের সাথে হাফ মলিকুল ওয়াটার। তাহলে ক্যালসিয়াম সালফেট সাথে হচ্ছে হলো হাফ মলিকুল ওয়াটার। তাহলে আমরা বলি ক্যালসিয়াম সালফেট মনোহাইড্রেট, মানে এখানে যদি আমরা পানি কমাই ফেলি একটু, সেটাই হচ্ছে হলো প্লাস্টার অফ প্যারিস, পপ ব্যান্ডেজ। খুব ইউজ করা হয় ফ্র্যাকচারকে মোবাইল করার জন্য, প্লাস্টার হিসেবে এটা ইউজ করা হয়। অর্থোপেডিক্সে পপ ব্যান্ডেজ ছাড়া কিন্তু চলেই না, তাহলে পপ ব্যান্ডেজ লাগবেই। আচ্ছা, যে কোনো ফ্র্যাকচার তার ইন্ডিকেশন, কমপ্লিকেশন কি হইতে পারে, ইভেন কমপ্লিকেশনে কি হইতে পারে,
কমপ্লিকেশনে হচ্ছে হলো এটা দিলে পরে কম্পার্টমেন্ট সিনড্রোম হতে পারে, কিন্তু তারপরে অনেকদিন যদি ফলস দেই এটা কিন্তু তার জয়েন্ট স্টিফনেস করতে পারে। তাহলে এটা হচ্ছে হলো পপ ব্যান্ডেজের কমপ্লিকেশন। এখানে একটা দিয়ে এটা হলো ক্র্যাপ ব্যান্ডেজ। ক্র্যাপ ব্যান্ডেজ ইউজুয়ালি স্প্রেন, অ্যাঙ্কেল স্প্রেন হলো মানে কোনো মোচড় খাইলে পরে আমরা এটাকে ইমোবাইল করার জন্য এটা আমরা ইউজ করি, সেটা হচ্ছে হলো কি বলে এটাকে এই ক্র্যাপ ব্যান্ডেজ। এই ক্র্যাপ ব্যান্ডেজটা ক্ষেত্রে কিন্তু জয়েন্টের ক্ষেত্রে আমরা কিভাবে অ্যাপ্লাই করব, জয়েন্টে আমরা ফিগার অফ 8 দিই, এটা ভিডিও দেখে নিও। মানে জয়েন্টে আমরা সরাসরি এরকম না দিয়ে 8-এর মতো এরকম পেজ করে পেজ দিয়ে 8 বানাই, ফিগার অফ 8। তো এই প্রিন্সিপালটা জানতে হবে। দেন হচ্ছে হলো এগুলো আমরা ইউজ করি আমাদের অ্যানেস্থেসিওলজিস্টরা। এটাকে আমরা বলি হচ্ছে এই ডান দিকের যে ছবিটা দেখা যাচ্ছে এই ছবিটাকে আমরা বলি হচ্ছে হলো এন্ডোট্রাকিয়াল টিউব। আমরা যখন জেনারেল অ্যানেস্থেসিয়া দেওয়া হয়, পেশেন্টকে যখন অজ্ঞান করা হয়, জিয়ে দেওয়া হয়, তখন কিন্তু এটা দেওয়া লাগে। এটার কিছু পার্টস এন্ডোট্রাকিয়াল টিউব। এটাতে হচ্ছিল এই যে একটা চোখের মতো দেখা যাচ্ছে, এটাকে বলে হচ্ছিল মার্ফিস আই। এটা তো বেভেল এন্ড। এখানে একটা মার্কার দেয়া আছে, এই মার্কার দিয়ে বোঝা যাবে যে এটা কতদূর পর্যন্ত গেছে আর কি। ঠিক আছে, তো এখানে কাফ দেয়া থাকে, এখানে একটা বেলুন আছে, এই যে একটা পিভট বেলুন বলি আমরা, এবং এখানে একটা ভালভ আছে, এখানে একটা ভালভ আছে, এবং এইটা হচ্ছে অ্যাডাপ্টর। এটা হচ্ছে অ্যাডাপ্টর। তাহলে এই হচ্ছে এন্ডোট্রাকিয়াল টিউব, মেকানিক্যাল ভেন্টিলেশনের জন্য লাগে। এইটা দিলে পরে মেকানিক্যাল ভেন্টিলেশনের ইন্ডিকেশন তোমাকে জানতে হবে, এটার কমপ্লিকেশন তোমাকে জানতে হবে। সব ক্ষেত্রে একই রকম। মেকানিক্যাল ভেন্টিলেশন কি জন্য দেই, যে বলবা যে লিখে দিবা যে জেনারেল অ্যানেস্থেসিয়া দেওয়ার জন্য দিচ্ছি। একটা পেশেন্টের যখন ফেইলিওর হবে, হার্ট ফেল মানে লাং ফেল করবে, রেসপিরেটরি ফেইলিওর হবে, সেটা যে কারণে হাইপারক্যাপনিয়ার কারণে হোক, হাইপোক্সিয়ার কারণে হোক, এআরডিএস এর কারণে হোক, ইভেন করোনার কারণে হোক, যেটার কারণে হোক, রেসপিরেটরি ফেইলিওর হয়, আমাকে তখন এন্ডোট্রাকিয়াল টিউব দিয়ে ইন্টিউবেট করতে হবে। তো এই ইন্ডিকেশন বলে দেবা। কমপ্লিকেশন কি হইতে পারে, একটা টিউব যাবে, কোন দিক দিয়ে যাচ্ছে সেটা যায়, মানে তার যে প্যাসেজটা আছে, এই প্যাসেজ যে কোনো পারফোরেশন করতে পারে। যেদিকে যাওয়ার কথা শ্বাসনালীতে, হ্যাঁ, চলে গেল খাদ্যনালীতে, রিসিভার আছে, তাহলে এটা হইতে পারে। তাহলে এইগুলো হইতে পারে আর কি, এই কথাবার্তাগুলো লিখে দিতে হবে। আরেকটা হচ্ছিল এটা হচ্ছিল আমরা বলি অরোফেরিঞ্জিয়াল এয়ারওয়ে। এটা এয়ারওয়ে টিউব বা গ্যাডেলস এয়ারওয়ে টিউব। এটাকে বলি আমরা ফ্লেঞ্জ। এটা হচ্ছে বাইট ব্লক, তার যেন কামড় না দেয় এই জন্য এই বাইট ব্লক দেওয়া হয়। আর এটা হচ্ছে তোমার তার শেফট আর কি। তো এটা হচ্ছে এয়ারওয়ে টিউব। এই দুইটাই কিন্তু এটা ইমার্জেন্সিতে খুব দরকার, যে এয়ারওয়ে মেনটেন করার জন্য, আর এটা হচ্ছে হলো ইনটিউবেট করার জন্য। এটা অ্যানেস্থেসিয়ার স্যারদের জন্য খুব ইম্পর্টেন্ট। অ্যানেস্থেসিয়া পরীক্ষা তো একটা টপিক হিসেবে থাকে, দ্যাটস ওয়াই এই দুইটা অ্যাপ্লায়েন্সও আসতে পারে। তাহলে মোটামুটি আমরা চেষ্টা করেছি ইম্পর্টেন্ট অ্যাপ্লায়েন্সেসগুলা যতটুকু পারা যায় শর্টকাটে বুঝিয়ে দেওয়ার। আশা করি তোমাদের উপকৃত হয়েছে। যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের পেজে কমেন্ট করবা এবং নিজের এই আমাদের কোর্সটাকে সার্কুলেট করবা, তোমার ফ্রেন্ডদেরকে একটু দেখানোর চেষ্টা করবা। থ্যাংক ইউ ভেরি মাচ ফর পেশেন্স শেয়ারিং। দেখা হবে।